নামের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত মিলি নামের একটি ছোট্ট মেয়ে। মিলির বাবার রমেশের একটি ছোট্ট দোকান ছিল বাজারে। দোকান থেকে যা আয় হতো তাতে মিলিদের সংসার খুব ভালোভাবেই চলছিল। এদিকে মিলির মা মিনতি বেশ কয়েকদিন হয় অসুস্থ। ওগো, তুমি আমার এই মেয়েটাকে দেখে রেখো, ওকে কোনোদিন কষ্ট দিও না। তুমি এসব কেন বলছো মিনতি? তোর বাবাকে কখনো কষ্ট দিবি না। মা, তুমি আর এসব কথা বলো না মা, তুমি বিশ্রাম নাও। মিলির কথা শেষ হতে না হতেই মিনতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা, মা তুমি কথা বলছো না কেন? মা, মা তোমার কি হয়েছে? বাবা, মা কথা বলছে না কেন? মিলি, তোর মা আর কোনোদিন কথা বলবে না রে মা। তোর মা যে আর বেঁচে নেই রে মা। না, এই হতে পারে না। মা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না মা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। মিলির মা মিনতি মারা যাওয়ার কিছুদিন পর একটি লোক রমেশকে বলে, কি রমেশ ভাই, ভাবি মারা যাওয়ার তো বেশ কয়েকদিন হলো। তা তুমি কি বিয়ে শাদী আর করবে না নাকি? না ভাই, আমি আর বিয়ে করব না। আমার মা মরা মেয়েটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিব। আচ্ছা ভাই, তুমি তাহলে থাকো, আমি এখন যাই। এই বলে লোকটি সেখান থেকে চলে যায় আর রমেশও বাড়িতে চলে আসে। মিলি মা, কোথায় গেলি রে মা? এদিকে একটু আয় তো। আসছি বাবা, দাঁড়াও। এবার বলো, কি বলবে? দোকান থেকে মাত্র আসলাম, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে মা। কিন্তু বাবা, আমি তো কিছুই রান্না করতে পারি না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোরও তো খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, আমি বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। বাবা, তোমার এই কষ্ট আমার যে সহ্য হচ্ছে না। রোজ রোজ তুমি বাজার থেকে খাবার কিনে নিয়ে এসো। তুমি বরং একটা নতুন বিয়ে করো, তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। কিন্তু মা, তোর মা যে মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আর বিয়ে যাতে না করি। বাবা, আমাদের সুখের জন্যই তো মা তোমাকে বিয়ে করতে না করেছিল। কিন্তু এখন যে তোমার এত কষ্ট হচ্ছে, তাই আমি বলছি কি, তুমি একটা বিয়ে করে নাও, তাহলে তোমার এত কষ্ট হবে না। মিলির কথা শুনে রমেশ পরের দিন মায়া নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা মিলি, এই দেখ, আমি তো নতুন মাকে নিয়ে এসেছি। তুমি সত্যি বলছো বাবা? এই আমার নতুন মা? হ্যাঁ রে মা, এটা আজ থেকে তোর নতুন মা। শোনো মায়া, মিলি আমার খুব আদরের মেয়ে, তুমি ওকে কখনো কষ্ট দিবে না। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে মিলি আমারই মেয়ে। আয় মা, আমার বুকে আয়। এই কথা বলে মায়া মিলিকে বুকে জড়িয়ে ধরে। আসলে রমেশের সামনে মায়া মিলিকে নিজের মেয়ে বললেও সে মনে মনে মিলিকে খুব ঘৃণা করে। এই সৎ মেয়েকে আমার নিজের মেয়ে মনে করতে বয়ে গেছে। আমি শুধু রমেশের সামনে নিজের মা সাজার অভিনয় করব। পরের দিন সকালে রমেশ যখন দোকানে চলে যায়, তখন মায়া মিলিকে ডাকে। এই মিলি, এদিকে শোন। ঘরে যে বাসনগুলো রয়েছে সেগুলো নিয়ে যেয়ে পরিষ্কার কর, যা তাড়াতাড়ি। মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? চুপ কর, তুই আমাকে মা বলে ডাকবি না। এখন যেটা বললাম সেটা কর গিয়ে। কিন্তু মা, আমি তো বাসন মাজতে পারি না। পারিস না তো কি হয়েছে, এখন থেকে তোকে সব কাজ করতে হবে, না হলে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব আমি। মায়ার মুখে এসব কথা শুনে মিলি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসে। এবং সে একটি জঙ্গলে গিয়ে বলতে থাকে, আমার মা মারা যাওয়ার সময় ঠিকই বলেছিল, সৎ মা কখনো আপন মায়ের মতো হতে পারে না। কেন যে আমি মায়ের কথা না শুনে বাবাকে একটা বিয়ে করতে বললাম, এখন আমার কি হবে? এই সৎ মা তো আমাকে একটুও ভালোবাসে না। এই বলে মিলি সেখানে কাঁদতে থাকে।
আর ঠিক সেই সময় আকাশে একটা পরী উঠছিল। পরীটি মিলির কান্নার আওয়াজ পেয়ে বলে, এ কি, এই ছোট্ট মেয়েটা এখানে এভাবে বসে কান্না করছে কেন? যাই, ওর কাছে যাই। এই মেয়ে, কে তুমি? এই জঙ্গলে একা একা বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমার নাম মিলি, কিন্তু তুমি কে? আমি কেন তোমাকে আমার কষ্টের কথা বলতে যাব? তুমি ভয় পেও না মিলি, আমি একটা পরী। তুমি আজ থেকে আমাকে বন্ধু ভাবতে পারো, আর তোমার কষ্টের কথা আমাকে খুলে বলতে পারো। আমি তোমার সব কষ্ট দূর করে দিতে পারবো। তুমি সত্যি বলছো পরী বন্ধু? তাহলে শোনো। এরপর মিলি পরীকে সবকিছু খুলে বলে। বুঝলাম। তুমি এভাবে এখানে কান্না না করে বাড়িতে চলে যাও। আমি দেখছি কি করা যায়। এখানে থাকলে কোনো জন্তু জানোয়ার এসে তোমাকে খেয়ে ফেলতে পারে। না না পরী বন্ধু, আমি আর বাড়িতে যাব না। বাড়িতে গেলে আমার সৎমা যদি আমাকে আবার মারে। তুমি এত কিছু ভেবো না, তুমি বাড়িতে যাও। কোনো সমস্যা হলে আমি তো আছি নাকি? তুমি এক কাজ করো, আমার কানের দুল দুটো বাড়িতে নিয়ে যাও। তোমার সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে আমি বুঝতে পারবো। মিলি পরীর কানের দুল নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে আসার সাথে সাথে তার সৎমা তাকে বলে, কিরে, তোকে যে বলেছিলাম বাসনগুলো মাজতে, তুই বাসনগুলো না মেজে কোথায় বেড়াতে গিয়েছিলি শুনি? আর তোর হাতে এটা কি চকচক করছে দেখি? কিছু না মা। কিছু না বললেই হলো? দেখি তোর হাতটা খোল, দেখি কি আছে ওতে। দেখি, এ তো দেখছি স্বর্ণের দুল। এই দুলগুলো কোথা থেকে তুই চুরি করে নিয়ে আসলি? না মা, আমি চুরি করিনি। এই দুল দুটো আমাকে আমার পরী বন্ধু দিয়েছে। মিথ্যে বলছিস কেন? পরি আবার মানুষের বন্ধু হয় নাকি? দুল দুটো আমায় দে দেখি। না মা, আমি আমার বন্ধুর দেওয়া জিনিস তোমাকে দিতে পারবো না। কি কি বললি তুই? তোর এত বড় সাহস আমার মুখের ওপর না করে দিস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এরপর মায়া মিলিকে ধরে অনেক মারতে থাকে। আর ঠিক তখন পরীটি সেখানে চলে আসে। তাহলে তুমি মিলির সৎমা? তুমি মিলির সাথে এত অত্যাচার করছো? দাঁড়াও, আমি তোমাকে পুরে ভস্ম করে দিচ্ছি। না পরী বন্ধু, তুমি আমার মাকে মেরো না। দেখেছো, এই ছোট্ট মেয়েটির মনেও দয়া রয়েছে, যা তোমার মধ্যে নেই। এরপর সেখানে রমেশ চলে আসে। এ কি, আমার বাড়িতে সব কি হচ্ছে? আমার বাড়িতে পরি আসলো কোথা থেকে? তারপর মিলি সব ঘটনা রমেশকে খুলে বলে। রমেশ এসব শুনে খুব রেগে গেল এবং মায়াকে বাড়ি থেকে বের করে দিল। পরি বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার যে আজ কি হতো। এই নাও, তুমি তোমার কানের দুল নিয়ে যাও। এ কি বন্ধু, তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? এ তো পরিদের কর্তব্য। আর এই কানের দুল তুমি তোমার কাছে রেখে দাও। তোমার যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে আসবো। তারপর থেকে পরীর কানের দুল মিলির কাছে থেকে যায়। আর মিলিরা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে।